সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি। আমার আজকের আয়োজন শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষায় মনোযোগ নেই, এক্ষেত্রে কি করণীয়। শিক্ষার্থীদের যদি লেখাপড়ায় মন না থাকে তাহলে সেই শিক্ষার্থীরা বড় হবে কি করে। আমরা কিন্তু একটি জিনিস জানি যে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তো জাতি শিক্ষিত হতে গেলে বা শিক্ষার্থীদের শিক্ষিত হতে গেলে প্রত্যেকটা মাকে শিক্ষিত হতে হবে। সর্বপ্রথম কিন্তু মাতৃভাষা, শিশু কিন্তু শিখবে মাতৃভাষা, অর্থাৎ মায়ের কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করবে। তো বিশেষ করে মাতৃভাষা যদি গ্রহণ করে, মায়ের কাছ থেকে সুশিক্ষা যদি শিক্ষিত হয়, মায়ের আদর্শ, মায়ের নীতি, মায়ের শিক্ষা যদি পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে, তাহলে সেই শিক্ষার্থী কিন্তু আদর্শবান শিক্ষার্থী হয়ে গড়ে উঠবে। আর তাছাড়া সেই শিক্ষার্থীদের লেখাপড়ায় যে মনোযোগ নেই, বিশেষ করে যখন বড় হচ্ছে, বড় হওয়ার পরে লেখাপড়ায় মনোযোগ থাকছে না, এমনকি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি বা নেশা মধ্য জোয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। আকৃষ্ট হয়ে যাওয়ার পরে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এই যে লেখাপড়ায় মনোযোগ আকর্ষণ করানো যাচ্ছে না, এমনকি পিতামাতা মায়ের ধর দিচ্ছে, বারবার টিচার পরিবর্তন করছে বা টিউটর পরিবর্তন করছে, বিশেষ করে প্রাইভেট টিউটর, এগুলো পরিবর্তন করেও কিন্তু সেই শিক্ষার্থীর শিক্ষায় মনোযোগ আনা যাচ্ছে না। তো এই যে মনোযোগ আনা যাচ্ছে না কেন, তার প্ল্যানেট এবং হাত কি বলে এবং কি ধরনের প্রতিকার তাকে দিলে বা কোন প্রতিকার ধারণ করালে সেই শিক্ষার্থীর শিক্ষায় মনোযোগ আসবে। তো এই ভিডিও দেখতে কিন্তু আপনাদের সূক্ষ্ম নজর দিয়ে দেখতে হবে, কারণ এটি কিন্তু আমি রাশি অনুপাতে বলছি না, একটি রাশিকে মাত্র উদাহরণ দিয়ে বলা হচ্ছে। প্রিয় দর্শক, তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে কিন্তু আমি 12টি লগ্নের অনুপাতে বলছি না, একটি লগ্নকে মাত্র উদাহরণস্বরূপ এখানে দেখানো হচ্ছে। তো বাকি লগ্নগুলো যে 12টি লগ্নের কিভাবে শিক্ষার্থীদের শিক্ষায় অমনোযোগিতা দূর করতে হবে, এক্ষেত্রে উদাহরণস্বরূপ একটি মাত্র তথ্য তুলে ধরা হচ্ছে। তো এটি দেখে আর 11টি লগ্নের শিক্ষার্থীদের কেমন ভাবে শিক্ষায় মনোযোগ আনতে হবে বা তাদের জন্য কি প্রতিকার দিতে হবে, এটি কিন্তু বুঝতে হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনাদের মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। এই ভিডিও দ্বারা জ্যোতিষ শিক্ষার্থী, জ্যোতিষ গবেষক, যারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করছেন, আমি আশা করব সকলেরই পরিপূর্ণ আশা পূরণে সহায়ক হবে, এটি আমার বিশ্বাস। তাই তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো দেখুন এখানে একটি হরোস্কোপ এবং হাত অঙ্কিত আছে। তো আমরা আগে একটু হরোস্কোপের দিকে যাই। তো হরোস্কোপে দেখুন মেষ লগ্ন চিহ্নিত করা আছে। তো মেষ লগ্ন চিহ্নিত করা আছে, মেষ লগ্নের পঞ্চম পতি কিন্তু রবি, যেখান থেকে আমরা বিদ্যা বিচার করে থাকি। আর এই পঞ্চম এবং দশম ভাবকে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি, বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে। যে শিক্ষার্থী যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবে, সেই সাবজেক্ট রিলেটেড কর্ম করবে কিনা, তার জন্য কিন্তু কর্মভাবকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তাছাড়া কর্ম কেন গুরুত্ব দেওয়া হবে, সেই শিক্ষার্থী লেখাপড়া না করেও কিন্তু কোনো না কোনো দিকে কর্ম করবে। তো লেখাপড়ায় মনোযোগ না থাকলে সে কিন্তু ব্যবসা করবে বা কর্ম করবে বা পরের বাড়ি কাজ করবে বা ড্রাইভিং করবে বা হয়তো রিক্সা চালাবে, ভ্যান চালাবে বা যা কিছু করুক একটা কিছু করবে। অর্থাৎ বিদ্যার সাথে কিন্তু কর্ম একসঙ্গে যোগ সূত্রে বাঁধা। তো এই দুটি ঘরের উপর কিন্তু আমাদের নজর দিতে হবে। তো ধরুন মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি রবি। তো পঞ্চমপতি রবি কিন্তু মেষ রাশিতে তুঙ্গস্থ হবেন, পঞ্চমে সে নিজ গৃহে থাকবেন, আর সপ্তমে রবি নিচস্থ হবে। তো রবি ধরুন এই রবি যদি পঞ্চমেও অবস্থান করে, ধরেন পঞ্চমে রবি অবস্থান করছে আপনার সিংহ রাশিতে, তো মেষ লগ্নের পঞ্চমে রবি অবস্থান করছে, নিঃসন্দেহে এটি শুভযোগ। অর্থাৎ সে শিক্ষার্থী কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, বাগ্মী হবে, রাজনীতিজ্ঞ হবে, সে তার বিদ্যাগত যোগ্যতা ধন উপার্জনের কারণ সূচনা করবে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এমনকি এই রবি যদি লগ্নে অবস্থান করে তাহলেও কিন্তু এই রবি তুঙ্গস্থ হবে, সেক্ষেত্রেও কিন্তু সেই শিক্ষার্থীর শিক্ষায় মনোযোগ থাকবে না এমন কোনো কথা নয়, সে উচ্চ শিক্ষিত হবেই হবে, সে যেভাবেই হোক।
তো এখানে তাকে এমনকি উত্তরাধিকার সূত্রে সাপোর্ট পাবে বা পিতার কাছ থেকে সহযোগিতা পাবে, পিতার আদর্শ পাবে, সেই সঙ্গে রবি যেহেতু পিতৃকারক গ্রহ, তো এখানে কিন্তু সে সুশিক্ষায় শিক্ষিত হবে, এমনকি পিতার থেকে অধিক শিক্ষায় শিক্ষিত হবে, সন্তানের পরিচয়ে পিতা পরিচিত হবে। তো বাদ ছাড়বে কোথায় দেখুন, শিক্ষার্থীদের আমাদের আয়োজন কিন্তু শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ নেই কেন? মনোযোগ না থাকার কারণ কি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন এখানে কিন্তু তৃতীয় শনিকে দেখানো হয়েছে। শনি হচ্ছে দশম এবং একাদশপতি। তো কর্মপতি এবং একাদশপতি শনি তৃতীয় বসে আছে। তৃতীয় বসে থেকে কিন্তু শনি মহারাজ তার তৃতীয় দৃষ্টি প্রদান করেছে, অর্থাৎ রবির উপর। তো রবির সঙ্গে শনির কিন্তু ঘোর শত্রুতা, এমনকি শনির সঙ্গেও কিন্তু রবির শত্রুতা। বিশেষ করে পিতা পুত্র একে অপরকে দেখতে পর্যন্ত চায় না, মুখ পর্যন্ত দর্শন করতে চায় না। তো সেই শনির দৃষ্টি পড়েছে পঞ্চম ভাবে, বিদ্যা ভাবে, অর্থাৎ এখানে কিন্তু শনির দৃষ্টিতে সেই শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো মনোযোগ থাকবে না, বা এই বিপরীত দিকে মন ধাবিত হবে। বিশেষ করে আমি যা বললাম যে সোশ্যাল মিডিয়ার দিকে, ফেসবুক, ইউটিউব, টুইটার, প্রেম প্রসঙ্গ বা বিশেষ করে অনুচিত অবৈধ কারবারের প্রতি কিন্তু মন টেনে নিয়ে যাবে। টেনে নিয়ে যাওয়ার কারণে এমনকি পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, পিতামাতাকে ছেড়ে দূরে কোথাও বসবাস করবে, পিতামাতা কর্তৃক ত্যায্য হবে, এই সকল দিক কিন্তু এখানে ঘটাবে এই শনির দৃষ্টিতে। যদিও মেষ লগ্নের ক্ষেত্রে শনি দশম এবং একাদশপতি হিসেবে শুভ, কিন্তু শনির দৃষ্টি রবির উপরে এটা কিন্তু কোনো ক্রমেই শুভ নয়। তাছাড়া এই শনি মহারাজ কিন্তু আপনার রাশি লগ্নের ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছে। দেখুন ভাগ্যস্থানে কিন্তু রাহু বসে আছে। তা রাহু থাকুক আর না থাকুক, এখানে কোনো পাপ গ্রহ থাকুক বা না থাকুক, এটা কিন্তু সে ভাগ্যস্থানে দৃষ্টি ফেলবে। আর ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি কিন্তু বৃহস্পতি। ভাগ্যাধিপতি হিসাবে সে যদিও কিছু সাপোর্ট পায় বৃহস্পতির, কিন্তু দ্বাদশপতি হিসাবে তো সে সাপোর্ট পাবে না। এমনকি এই দ্বাদশ গৃহেও কিন্তু শনির দশম দৃষ্টি পড়েছে। তো দশম দৃষ্টি যেহেতু ভাগ্য এবং দ্বাদশ ভাবে শনির মানে দৃষ্টি পড়েছে, সপ্তম এবং দশম দৃষ্টি, তো এই ক্ষেত্রে কিন্তু ভাগ্যকে নিষ্প্রভ করে তুলবে। তো ভাগ্য প্রদীপ যখন নিবু নিবু করে জ্বলবে, বা ভাগ্যের জাল যখন বিস্তার হবে না, বা ভাগ্য লক্ষ্মী যখন গৃহে বসতি স্থাপন করবে না, বা ভাগ্যের যখন সাপোর্ট পাবো না, তখন আমি কি শুধু রাত দিন ধরে বই পড়বো? কোনো শিক্ষার্থীকে যদি আপনি চান যে আমি রাত দিন ধরে শুধু বই পড়াবো, কিন্তু তার যদি মগজে না নেয়, তার যদি ব্রেনে না ধরে, তার ভাগ্যে যদি উচ্চ শিক্ষা না থাকে, তো আপনি কতক্ষণ জোর করে তাকে পড়াতে পারবেন? এক্ষেত্রে কিন্তু আমি দেখেছি, আমি বেশ কয়েকবার দেখেছি, আমার এক বিচিত্র অভিজ্ঞতা, যে আমার বাসার রান্নাঘরে আমার ওয়াইফ একদিন ডেকে দেখাচ্ছে যে তুমি একটু আসো, রান্নাঘরে আসো, একটু দেখে যাও। তো রান্নাঘরের দরজা থেকে দেখি যে পাশের বাসার একটি মেয়ে, সে পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা করে। তার মা বাবা খুব শাসনও করে, খুব মারধর দেয়, তাকে দিনে 6-8 ঘন্টা বই পড়তে হবে। তো সে কিন্তু ওই বই পড়ছেই, সারাদিন পড়ে। অর্থাৎ দেয়ালের পিছন পাশে বালিশ ঠ্যাক দিয়ে সে কিন্তু বালিশে হেলান দিয়ে বসে বই পোলের পরে ধরে বই পড়ে, সব সময় দেখি বই পড়ে। কিন্তু আমাদের দিকে পিছন দিয়ে সে তার মা বাবার সামনের দিক থেকে যদি দেখে, তো মেয়ে বই পড়ছে। কিন্তু বই যখন পড়ছে, সেই বইয়ের ভিতরে থাকে এইরকম অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটা এখানে থাকে, বইটা সে ধরে রাখে, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলে সে ফেসবুকে চ্যাট করে। এমনকি দেখা যাচ্ছে সে খারাপ ভিডিও দেখে, বা বিভিন্ন রকমের এই সকল জিনিস দেখে সে ওই নিয়ে পড়ে থাকে, কিন্তু মা বাবাকে দেখাচ্ছে সে সর্বক্ষণ বই পড়ছে। এটা আমার একেবারে এক বিচিত্র অভিজ্ঞতা। তো এই জিনিস আমি দেখে বুঝলাম যে আসলে তো একটা মারাত্মক বুদ্ধি। আসলে তো ছাত্রছাত্রীরা এই সকল কাজ করেই তো অধঃপতনের দিকে যাচ্ছে। তারা এই বয়সে 9-এ পড়া একটা মেয়ে, সে এই ধরনের ভিডিও দেখবে, বা ধরুন ফেসবুকে সর্বদা চ্যাট করছে, বা ফেসবুকে সর্বদা লেখালেখি করছে, এটা তো তার অধঃপতনে যাওয়ার একমাত্র দিক। তো কালক্রমে দেখা গেল বেশ কয়েকদিন পরেই পাশের বাসায়, যেহেতু আমি জ্যোতিষ আছি, আমার কাছে কিন্তু তাকে নিয়ে আসলো। তো নিয়ে আসলে আমি তো পূর্বে থেকেই জানি বা পূর্বে থেকে দেখেছি যে সে এই কাজটি করে। তো আমি তখন তার প্ল্যানেটও দেখলাম, প্ল্যানেট দেখে দেখি তার পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি। যেমন দেখুন এখানে এই যে ভাগ্যস্থানে রাহু বসে আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ পঞ্চম ভাবে কিন্তু রাহু দৃষ্টি ফেলেছে, অর্থাৎ বিদ্যা ভাবে রাহুর দৃষ্টি।
বিদ্যাকে কিন্তু গ্রাস করে নিয়ে নিচ্ছে, তার মস্তিষ্কে ওই বিদ্যা নেই, বিদ্যাকে রাহু গ্রাস করে নিয়ে নিল। তো গ্রাস করে নেওয়ার কারণে তার ওই লেখাপড়ায় আর মন বসছে না, তার মন ভিন্ন দিকে ধাবিত হয়ে গেছে। এক্ষেত্রে কি করণীয়? তো রাহু দেখুন বিদ্যাভাবে দৃষ্টি দিয়েই কিন্তু ক্ষান্ত হয়নি, সে কিন্তু আপনার লগ্নের তৃতীয় দৃষ্টি দিয়েছে, লগ্নের উপর দৃষ্টি দিয়েছে যেটি রবি তুঙ্গ গৃহ। আবার কিন্তু এই রাহু দ্বাদশে কর্মভাবেও কিন্তু রাহু দ্বাদশ দৃষ্টি দিয়েছে। তো যে কর্মভাবের অধিপতি শনি কিন্তু সে তৃতীয় বসে থেকে আবার রবিকেও দৃষ্টি দিয়েছে। তার প্ল্যানেটটি কিন্তু শনি আর রাহু ঠিক এই অবস্থায় ছিল, আর রবিটি কিন্তু সিংহ রাশিতে। তো মেষ লগ্নের জাতিকা, সে তার সিংহে রবি বসে আছে, সাধারণভাবে জ্যোতিষরা বলবে তো উচ্চশিক্ষিত হবেই, সে ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক অন্তত সে বিশেষ করে মাস্টার্স কমপ্লিট করবে বা হায়ার এডুকেটেড হবে, সে চাকরি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন দেখলাম নবমে রাহু তার পঞ্চমে দৃষ্টি দিয়েছে, আমি বললাম যে না, লেখাপড়া হবে না, এই লেখাপড়ায় কিন্তু প্রচন্ড বাধা। অমনি কিন্তু জ্যোতিষের উপর তারা পূর্ণ হলো, আরে আমার মেয়ে এত পড়াশোনা করে, 8-10 ঘন্টা পড়াশোনা করে, আপনি বলেন আমার লেখাপড়া হবে না। এদিকে শনির দৃষ্টি। আমি বললাম যে দেখুন, একে আপনার এই রবির প্রতিকার দিয়ে আপনি যে তাকে চুনি করিয়েছেন, এই চুনি করিয়েও কিন্তু কোনো লাভ হবে না। এর উপর রাহুর দৃষ্টি পড়েছে, এমনকি শনিরও দৃষ্টি পড়েছে। তো শনির সঙ্গে রবিরও যেমন শত্রুতা, আবার এই রবির সঙ্গে রাহুরও কিন্তু সমান শত্রুতা, অর্থাৎ এই চুনিতে কিন্তু তার লেখাপড়া নিয়ে আসতে পারবে না। এক্ষেত্রে আপনারা রক্তমুখী নীলা দিতে পারেন বা পিঙ্ক সাফায়ার দিতে পারেন। রক্তমুখী নীলা দিলে শনি, রবি এবং রাহু একসঙ্গে গাইড হবে। আর যদি পিঙ্ক সাফায়ার দেন তাহলে রবি, শনি, মঙ্গল এবং রাহু এই 4টি গ্রহ কিন্তু শান্ত করবে। তো যখন 4টি গ্রহকে শান্ত করবে তখন মঙ্গল হচ্ছে আপনার লগ্নপতি এবং অষ্টমপতি। আর মেষ লগ্নের জাতিকা যেহেতু সে ক্রিয়েটিভ, সে বিভিন্ন দিকে তার কিন্তু মন নজর থাকবে, রাগ জেদ ক্রোধ অহংকার থাকবে, সেগুলোকেও কিন্তু দমন করতে হবে। তো এখানে পিঙ্ক সাফায়ার দিলে সে মঙ্গলের কাজ করবে, শনি সাফায়ার গ্রুপের রত্ন যেহেতু সে রক্তমুখী নীলার কাজ করে শনিকে দমন করবে, সেই রক্তমুখী নীলার কাজ করে রাহুকে দমন করবে, আবার রবিকেও চাঙ্গা করে তুলবে। তো এই রত্নটি যদি পারেন তাহলে এটি আপনারা কিনে পরান। তো এই কথা বললে যখন তার দাম বলা হলো, পিঙ্ক সাফায়ারের অনেক মূল্য, তো অনেক মূল্য যখন বলা হলো তখন কিন্তু আরও বেশি ক্ষিপ্ত হলেন বা আরও বেশি মানে মনক্ষুণ্ণ হলেন যে দূর জ্যোতিষ, পাশের বাসার জ্যোতিষ আসলাম যে আমাদের একটু ভালো বুদ্ধি দেবে, কিন্তু সে এত টাকার এক ফতোয়া ধরিয়ে দিল, এত টাকা মূল্যের একটি পাথর লিখে দিল, অর্থাৎ পাথর বিক্রি করাই মনে হয় তার পেশা। তখন আমি সর্বশেষ আর উপায়ন্তর না পেয়ে আমি যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমি বললাম মেয়েটিকে যে তুমি একটু বাইরে যাও তো, তোমার বাবা মার সঙ্গে আমি একটু কথা বলি। তখন বাবা মাকে বললাম যে আপনি তো পড়ান, দেখুন আপনি পড়িয়ে কি করবেন, আজকে আমি যদি কোনো কথা বলি তো আপনি বাড়ি গিয়ে আরও মেয়ের উপর মারধর করবেন। তো বর্তমান যুগের বাচ্চা কাচ্চা দেখা গেল আপনি মারলেন, তারা বড় হয়েছে, তখন দেখা গেল আপনি বাসায় নেই, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় দড়ি দিয়ে সে হয়তো ঝুলে পড়লো, বা এমন কিছু হয়তো করলো, সে দেখা গেল হয়তো ভিন জাতির একটা ছেলের সঙ্গে প্রেম করে সেখানে বিবাহ করে চলে গেল। আপনি কি করবেন তখন? সন্তান হারাবেন, হয় জীবনের তরে হারাবেন, নচেত এমনি হারাবেন, বড় জোর আপনি ত্যায্য করে দেবেন। তো এক্ষেত্রে কিন্তু প্রতিকার ছাড়া উপায় নেই। আপনার মেয়েকে কিন্তু আমি দেখেছি, আমার ওয়াইফ কিন্তু ডেকে দেখাইছে যে দেখো এই রান্নাঘরে গিয়ে, আমাদের রান্নাঘরের জানলা আর আপনাদের জানালা কিন্তু একই সোজাসুজি, এটা তো আপনারা জানেন। তো দেখিয়েছে যে তার বইয়ের ভিতরে এই মোবাইল থাকে। তো আপনারা দেখুন, প্রয়োজনে আমরা এর পরবর্তীতে ছবি তুলে আপনাদেরকে দেখাবো। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যান, ছবি তুলে দেখাবো। আপনারা দেখতে গেলে তো মোবাইলটি সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে রাখবে বা বইটি বন্ধ করে দেবে। তো এই কথা যখন বললাম তখন তো তারা রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন, ঠিকই মেয়েকে গিয়ে শাসন করলেন। শাসন করার পরে সে হারপিক খেল, যদিও মারা যায়নি, সে কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেয়ে তাকে সুস্থ করা গেছে। তো দেখুন পরবর্তীতে দেখা গেল সে সেই পিঙ্ক সাফায়ার কিন্তু বললেন, পড়ার পরে সেই মেয়ে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, এইচএসসিতেও ভালো রেজাল্ট করেছে, এখন সে কিন্তু মাইক্রোবায়োলজিতে সে পড়াশোনা করছে। তো এই যে লেখাপড়ায় বাধা, বিশেষ করে শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ নেই, এক্ষেত্রে করণীয় কিন্তু আগে আপনাদের
প্ল্যানেটটি বিচার করতে হবে, অর্থাৎ অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে। সেই জ্যোতিষীর পরামর্শ মোতাবেক আপনাকে চলতে হবে। ভাগ্য যদি সাপোর্ট না দেয়, মারধর দিয়ে আপনি কোনো ক্রমে সেই শিক্ষার্থী মনোযোগ আকর্ষণ করাতে পারবেন না। আরও 5টা টিচার দিয়েও আপনি তাকে পড়াতে পারবেন না। রাত দিন শুধু পড়াবেন, সে তো পড়ছে, কিন্তু বইয়ের ভিতর তো মোবাইল দেখিয়ে সে মোবাইল দিয়ে পড়ছে, শুধু এই করতে পারবে। অর্থাৎ জোর করে ভাগ্য যদি সাপোর্ট না করে, শুধু কর্ম দিয়ে ভাগ্য উন্নতি কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু আমার দর্শক বৃন্দদেরকে মনে রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো হাতের ক্ষেত্রে। হাতের ক্ষেত্রে, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে রবির ক্ষেত্রটির দিকে নজর দিতে হবে। যে আপনার হাতে দেখুন, এখানে রবি রেখা, ছোট্ট একটু রবি রেখা নেই। তো রবি দেবে হচ্ছে সুনাম, যশ, প্রতিষ্ঠা, বিদ্যা শিক্ষা, কর্ম, কর্মের উচ্চপথ, সবকিছু রবির অধীনে। তো এই রবির ক্ষেত্রটি যদি সুন্দর থাকে, মসৃণ থাকে, সুডল থাকে, রবির আঙ্গুলে যদি এক্সট্রা কর না থাকে, রবির আঙ্গুলে কোথাও তিল না থাকে, কোথাও জব ক্রস না থাকে, এমনকি আঙুলটি শনির দিকে বাঁকা বা বুধের দিকে বাঁকা বা পিছনে হেলানো না থাকে, আর রবির ক্ষেত্রটি সমান থাকে, রবির ক্ষেত্রে যদি রেখা মানে মসৃণ একটি মাত্র রেখা থাকে, তাহলে সে শিক্ষার্থী নিশ্চিত রূপে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে বা শিক্ষায় মনোযোগ থাকবে। কিন্তু রবির আঙ্গুলের কোনো করে ধরুন এক্সট্রা কর আছে, সেই সঙ্গে তিল আছে, ক্রস আছে, জব আছে, এমনকি রবির ক্ষেত্রে জব অঙ্কিত, রবি রেখার উপরে তিল, রবি রেখা কাটাকাটি, রবি রেখা খণ্ড খণ্ড হয়ে বেঁকে গেছে, রবির ক্ষেত্র প্রচন্ড নিচু কালসে, এক্ষেত্রে কিন্তু তার লেখাপড়ায় মনোযোগ থাকবে না। অর্থাৎ সূর্য উদিত না হলে যেমন দিন হয় না, তেমনি কিন্তু সেই শিক্ষার্থীর জীবনে দিন আসবে না, দিন দিন অন্ধকারের দিকে নিয়ে যাবে। ওই সেই অন্ধকার মানে ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, অনুচিত কাজ, বা অসবর্ণে প্রেম, বা ভিন্ন জাতিতে প্রেম, এমনকি ওই আত্মহত্যার প্রবণতা, হারপিক খাওয়া, বা ধরুন ঘুমের ওষুধ খাওয়া, কোনো না কোনো কিছু খেয়ে জীবনকে ধ্বংস করা, এমনকি পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতা কর্তৃক মানে বিশেষ করে যেটি বললাম মারধর খাওয়া, পিতামাতার উপর চড়াও হওয়া, প্রচন্ড রাগ, জেদ, ক্রোধ, অহংকার থাকা, এগুলো কিন্তু নিয়ে যাবে। তখন কিন্তু শিক্ষার্থীদের সেই লেখাপড়ায় বিঘ্ন ঘটবে বা লেখাপড়া বন্ধ হয়ে যাবে, এমনকি লেখাপড়ায় কোনো মনোযোগ থাকবে না। আর এই মনোযোগ সৃষ্টি করতে আরেকটি গ্রহ কাজ করবে, সেটি হচ্ছে বুধের ক্ষেত্র। বুধ হচ্ছে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং অধ্যবসায়ের মালিক বা কৌশলের মালিক। তো যখন আমার বুদ্ধি কাজ করবে, প্রকৃত বুদ্ধি কাজ করবে যে হ্যাঁ আমাকে লেখাপড়া শিখে বড় হতে হবে, আমার মেধার যখন প্রস্ফুটন ঘটবে, আমি যখন নিত্য নতুন কৌশল অবলম্বন করব, গাণিতিক সূত্রে মিলছে না, এভাবে মিলছে না, অন্যভাবে মিলাবো, আবার দেখা যাচ্ছে আমরা হয়তো কোনো কেমিস্ট্রি কোনো রিয়াকশন মিলছে না, আমরা এভাবে বারবার মিলানোর চেষ্টা করব। অর্থাৎ মেধা খাটিয়ে যখন আমি কাজ করব এবং একবারে হচ্ছে না, বারবার যখন চেষ্টা করব, একবার মুখস্থ হচ্ছে না, বারবার পড়ার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, শুধু মুখস্থ জ্ঞান মানে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ আমাদের বুঝতে হবে, বুঝে জেনে তারপরে পড়তে হবে, দেখবেন গাইড বইয়ের প্রয়োজন হবে না। আমরা যদি একটি গল্পকে সুন্দরভাবে পড়ে তার ভাবার্থটা যদি বুঝতে পারি, তাহলে ওর ভিতর থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা কিন্তু উত্তর দিতে পারবো। আর আমরা যদি প্রশ্ন নিয়ে শুধু উত্তর পড়ি, শুধু গাইড বই পড়ি, তাহলে মেধা কিন্তু দিন দিন ধ্বংস হবে। তো এই ক্ষেত্রে বুধ কিন্তু সহযোগিতা করবে। তো এই বুধের ক্ষেত্রে যদি কোনো রকম তিল চিহ্ন, জব চিহ্ন, ক্রস চিহ্ন বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, বুধের ক্ষেত্রটি নিচু থাকে, এই কনিষ্ঠ আঙ্গুলটি আঁকা বাঁকা থাকে, এক্সট্রা কর থাকে বা তিল থাকে, আঙ্গুলে জব থাকে, কোনো ক্রস থাকে, এক্ষেত্রে কিন্তু এই বুদ্ধি বৈকল্যতা দেখা দেবে বা বুদ্ধি ভ্রংশতা দেখা দেবে। অর্থাৎ সঠিক জায়গায় সঠিক কাজ প্রয়োগ করতে পারবেন না, বা সময়ের অপচয় করবেন, সঠিক সময়ে সঠিক কাজ করবেন না, সেই সঙ্গে বারবার চেষ্টা বা অধ্যবসায়ী হবেন না, এমনকি কৌশলী হবেন না। আর যখনই সেই শিক্ষার্থী কৌশলী অধ্যবসায়ী হবে না, একবার অঙ্ক মেলে নাই, যা অঙ্ক পড়তে ভালো লাগছে না, ইংরেজি পড়া শুরু করলাম, ইংরেজি পড়ে বুঝতে পারতেছি না, বন্ধ করে দিলাম, এইবার ধর্ম পড়া শুরু করলাম, ধর্ম ভালো লাগছে না, কারণ আমি অন্য ধর্মের লোকের সাথে প্রেম করেছি, সেই ধর্মের গুণগান কিন্তু কানের ভিতর ঢুকাচ্ছে, তো আমার ধর্ম আমার ভালো লাগবে কি করে। তো এইভাবেই কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ ধ্বংস হয়ে থাকে। তো সেই মনোযোগ আকর্ষণের জন্য বুধকে ভালো রাখতে হবে। অর্থাৎ বুধের অশুভ চিহ্ন যদি থেকে থাকে, তাহলে এই বুধকে ভালো করতে হবে। তো রবি আর বুধকে যখন ভালো হবে, তখন কিন্তু সেই শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগ আকর্ষণ হবে, এমনকি তারা কৌশলের দ্বারা, অধ্যবসায়ের দ্বারা তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। তো
তো এক্ষেত্রে আপনারা কিন্তু রবি আর বুধের সঙ্গে কোনো শত্রুতা নেই, রবির চুনি বুধের পান্না এটা পরিধান করাতে পারেন। কিন্তু কোনো ক্রমেই এই দুটি রত্নের সঙ্গে রাহুর গোমেদ বা শনির ইন্দ্রনীলা পরিধান করানো যাবে না। যদি শনির ইন্দ্রনীলা এবং গোমেদ বাদ দিয়ে শুধু রবির চুনি এবং বুধের পান্না পরিধান করান, অমনোযোগী শিক্ষার্থীদের বা যে সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ নেই তাদের মনোযোগ আসবে। এমনকি সেই মনোযোগ আসার পর তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। যদি তাতেও অসমর্থ হন তো আপনারা বিল্বমূল এবং বিদ্যুদ্ধারকের মূল এই দুটি মূল তুলে এনে, বিল্বমূল রবিবারে সূর্যোদয়ের আগে তুলে এনে পুরুষ শিক্ষার্থী হলে ডান বাহুতে লাল সুতায় আর নারী হলে বাম বাহুতে লাল সুতায় পরিয়ে দিন। বিদ্যুদ্ধারকের মূলটি বুধবারে তুলে এনে পুরুষ শিক্ষার্থী হলে ডান বাহুতে আর নারী শিক্ষার্থী হলে বাম বাহুতে সবুজ সুতায় পরিয়ে দিন। দিয়ে আপনারা 3 মাস পরীক্ষা করুন যে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ হচ্ছে কিনা লেখাপড়ার দিকে, সেই সঙ্গে সঠিক গাইডলাইন করুন, তাদেরকে মারধর বাদ দিন, তাদেরকে বোঝান, তাকে খেলাধুলার দিকে নিয়ে যান। অমনোযোগ যেহেতু আসছে, বিভিন্ন দিকে আনন্দ উল্লাস দিয়ে বুঝিয়ে সুঝিয়ে পড়ানোর চেষ্টা করুন। একটি সিনেমা দেখুন, সিনেমার কাহিনীটি নিয়ে আলোচনা করুন, বা ফুটবল খেলা দেখুন, ফুটবল খেলায় তাকে এক পক্ষ দিন, আপনি এক পক্ষ নিন, দুজনে পাল্লা দিন, অথবা দুজনে মিলে দুটি অঙ্ক করুন, কার অঙ্কটি আগে হবে। এভাবে কিন্তু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করুন। শুধুমাত্র টিচার দিয়ে টাকা খরচ করে আর মারধর দিয়ে কোনো শিক্ষার্থীর মনোযোগ কিন্তু লেখাপড়ায় আকর্ষণ করানো যাবে না। তো পড়ানোর সবসময়ের জন্য কৌশলী হতে হবে, অর্থাৎ কৌশলী শিক্ষকের প্রয়োজন আছে। সেই কৌশলী শিক্ষক হতে পারে একমাত্র কিন্তু পিতা আর মাতা। পিতা মাতার উপরে আর বড় শিক্ষক আর কোনো শিক্ষার্থীর জীবনে কিন্তু পাবে না। তো আপনারা যতটুকু জানুন আপনারা সেইভাবে কৌশল অবলম্বন করুন। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনারা প্রয়োগ করুন। যে খেলাধুলা সে যা পছন্দ করে, সে যদি মোবাইল পছন্দ করে, আগে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার প্রয়োজন নেই, বরং মোবাইলের কোনো গেম নিয়ে, ঠিক আছে, ওই গেম নিয়েই আপনারা আলোচনা করুন। আলোচনা করে তার মনের ভিতর ঢুকুন যে আপনারও ওইটা পছন্দ হচ্ছে। এইবার ওইটা পছন্দ হতে হতে না, আমার এটা ভালো লাগছে না, এক সময় আপনি বলুন এইটা দেখুন। শিক্ষণীয় অনেক ভিডিও কিন্তু এর ভিতরে রয়েছে, মোবাইলের ভিতরে অনেক শিক্ষণীয় গেম রয়েছে। দাবা খেলুন, দাবা খেলায় কিন্তু ব্রেন খুলে। যখন আপনি মোবাইলে দাবা খেলবেন তখন দেখবেন যে হ্যাঁ, দাবার চাল দিতে গিয়ে তার কিন্তু ব্রেন খুলবে। তো এইভাবে কৌশলী হয়ে অমনোযোগী শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করানো যাবে। আর ভাগ্যের তরফ থেকে, হাতের ক্ষেত্র থেকে রবি এবং বুধের প্রতিকার এই দুটি দিলে তখন তার মগজ খোলা শুরু করবে। আর আপনার চেষ্টা দুই দিকে মিলে আপনার শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ হবে। আপনার শিক্ষার্থী বা আপনার সন্তান সন্ততি দেখবেন লেখাপড়ায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে মস্ত বড় অফিসার হয়ে ফিরবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি বুঝতে অসমর্থ হয়ে থাকেন, আপনাদের লগ্ন যদি মেষ না হয়ে অন্য লগ্ন হয়, বৃষ, মিথুন, কর্কট, সিংহ বা অন্য কোনো লগ্ন হয়, এক্ষেত্রে আপনারা আগে আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন। যেমন আমরা কোনো রোগ হলে আমরা ডাক্তার খুঁজি, কোন ডাক্তার ভালো, কোন ডাক্তার এমবিবিএস, কোন ডাক্তার এমডি, কোন ডাক্তার এফসিসিএ, কোন ডাক্তার এফসিপিএস, অর্থাৎ এই যে খুঁজি যে কোন ডাক্তারটা ভালো, কোন ডাক্তারের হাত যশ আছে। তো এই রকম জ্যোতিষের ক্ষেত্রেও আপনার আশেপাশে প্রয়োজনে 5 জনকে দেখান, যাকে আপনার মনোপুত হয় তার পরামর্শ মোতাবেক আপনার সেই অমনোযোগী যে শিক্ষার্থী বা যে সন্তান আছে তার সাজেশন মোতাবেক প্রতিকার ধারণ করুন। আর আপনারা কৌশলী হন। এই দুটির বিনিময়ে কিন্তু আপনার অমনোযোগী শিক্ষার্থী শিক্ষায় মনোযোগ আসবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, এক সময় বড় কর্ম করবে বা মস্ত বড় ব্যবসায়ী হবে। আপনার সন্তানের পরিচয়ে আপনারা পরিচিত হবেন, যা সব থেকে গর্বের হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে অমনোযোগী শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষিত হয়ে থাকে, তারা যদি পুনরায় শিক্ষার দিকে ফিরে যায়, এমনকি সুশিক্ষায় শিক্ষিত হয়, জাতি দেশকে উন্নতির দিকে নিয়ে যায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, আপনাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।